হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এই প্যাচপ্যাচে বর্ষাকালের বৃষ্টি আর কাদা থেকে মুক্তি পেতে আমরা কিন্তু চলে গেছিলাম দুদিনের জন্য টাকি। যদিও টাকিতে গিয়ে কাদা থেকে মুক্তি আমরা পাইনি, কিন্তু হ্যাঁ, অবশ্যই শহরের কোলাহল থেকে দুদিন ছুটি পেয়েছিলাম। কলকাতা থেকে যে কোনো হাসনাবাদ লোকালই কিন্তু আপনাদের পৌঁছে দেবে টাকি। শিয়ালদা স্টেশন থেকে যে কোনো হাসনাবাদ লোকালে উঠে পড়ে পৌঁছে যাবেন টাকিতে। আপনারা চাইলে টাকি রোড অথবা একদম স্টেশন হাসনাবাদে নামতে পারেন। দুটোর মধ্যে যে কোনো একটা স্টেশনই কিন্তু আপনাদেরকে পৌঁছে দেবে টাকিতে, কারণ দুটো স্টেশনের থেকেই কিন্তু টাকির দূরত্ব মোটামুটি একই। তো দেখুন, আমরা একটা টোটো করে হাসনাবাদ স্টেশন থেকে নেমে চলে পৌঁছে গেছি হোটেলের সামনে, এবং হোটেলের সামনে দেখুন ইচ্ছেমতি নদী, এবং আমাদের হোটেলের নাম ছিল দ্য দিশা রিভারসাইড হোটেল। এবং শুধু নামে কিন্তু রিভারসাইড নয়, সত্যিই দেখুন একদম নদীর উপরে দাঁড়িয়ে আছে আমাদের হোটেল। আমরা অফ সিজনে গেছিলাম বলে আমরা বুক করে আসিনি, বাট আপনারা যদি সিজনে আসেন তখন কিন্তু আমি সাজেস্ট করব হোটেল আগে থেকেই বুক করে আসবেন, না হলে কিন্তু অসুবিধা হতে পারে। এই যে এটা হচ্ছে রিসেপশন এরিয়া থেকে নিচ থেকে ওপরে ওঠার রাস্তা। যে রিসেপশন এরিয়াটা আমি দেখালাম ওখান থেকে নিচে ওপরে ওঠার রাস্তা। উঠে এইভাবে একটা করিডোর মতো আছে, পরপর রুমস, এগুলো সব পরপর রুমস। না কেন, এটা ঠিক আছে। আর এটা হচ্ছে কমন ব্যালকনি, একটা ঠিক ব্যালকনি নয়, একটা লঞ্চ টাইপের, বাট জাস্ট একটা সিটিং এরিয়া টাইপের। এই যে পুরো এন্টায়ার ওপেন এরিয়া, সিটিং এরিয়া অনেকটা বড়। আর এই যে ভিউটা দেখুন, জাস্ট পুরো নদীর পাশে, এত সুন্দর লাগছে দেখতে। এখান দিয়ে মাঝে মাঝে ওই যে দূরে দেখুন একটা নৌকো, এখান দিয়ে মাঝে মাঝে নৌকো টৌকো যাচ্ছে, আমরা দেখছি, খুবই ভাল লাগছে। পুরো উল্টো দিকে বসে ইচ্ছামতি নদী। আচ্ছা, এবার রুমসগুলোতে চলে আসি। আমরা এখনও পুরোপুরি চেক ইন করিনি, লাগেজ ফাগেজ আসছে নিচ থেকে আর কি। এই যে রুমস, এটা হচ্ছে আমার মা বাবার রুম। এটা আমরা আমাদের মা বাবাকে এখানটায় অ্যালট করা হয়েছে। এই যে বেড আছে, এই যে বেড থেকে এই যে বেড থেকে পুরো নদী ভিউ অসাধারণ। এটা অন্যরকম, ছোট ব্যাপার, কিন্তু একটা মন খুশি করে দেওয়া অভিজ্ঞতা আর কি। এটা হচ্ছে রুম, এখানে একটা ড্রেসিং টেবিল আছে সুন্দর, একটা রুমের মধ্যেও একটা সিটিং এরিয়া, সোফা, টি টেবিল, সব কিছুই প্রোভাইড করা হয়েছে। এখানে একটা টেলিফোন দেওয়া আছে, অবভিয়াসলি এটা তো সব জায়গাতেই থাকে রিসেপশনে যোগাযোগ করার জন্য। এসি তো আছেই, এখানে টিভি আছে। আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই সোফাটা, ভীষণই কোজি অ্যান্ড কমফোর্টেবল। যাই হোক, সুন্দর, যা যা থাকার মতো মোটামুটি যা যা মানুষের দরকার হতে পারে সব কিছুই আছে। সেটা এখানে একটা ব্যাপার যে ওয়ার্ড্রপটা নেই, এটা একটুখানি আমার একটু খামতি লেগেছে। এত সুন্দর রুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো মেনটেনেন্স নিয়ে কোনো কথা হবে না, কোনো কিছু নিয়েই কোনো সমস্যা নেই, শুধু একটা ওয়ার্ড্রপের অভাব আর কি। এটা হচ্ছে বাথরুম, এই যে গিজার আছে, যথেষ্ট পরিষ্কার। এখানে একটা বেসিন আছে, বেসিনের উপর একটা মিরর ফিট করা আছে, এবং এই যে জামা কাপড় ঝোলানোর প্রয়োজনীয় জিনিস, যদি কিছু হ্যাঙ্গিংয়ের জন্য একটা দেওয়া আছে স্ট্যান্ড। বাথরুমটা যথেষ্ট সুন্দর এবং বড়, সুন্দর শুধু নয়, যথেষ্ট জায়গাও আছে। সো দিস ইজ দ্য রুম। এবার আমি আমাদের রুমে, আপনার একই রকম, আমাদের রুমটা এমন কিছু আলাদা নয়, বাট একটু আলাদা আর কি, আমি সেটাও দেখাচ্ছি। এই যে এইটা আমাদের রুম, এখানেও এসি আছে। এই যে বেড, এখানে বেডের পাশ মাথার দিকে আর কি উইন্ডো, যেটা আগের রুমেও ছিল, আপনারা দেখেছেন।
এই সেমই, জাস্ট একটু প্যাটার্নটা আলাদা। এই রুমটা একদম মানে ঘর থেকে রিভার দেখা যাবে না, বেরিয়ে গিয়ে দেখতে হবে ব্যালকানি থেকে। আর পাশেরটা মানে আমাদের মা বাবারটা হচ্ছে ঘর থেকে রিভার দেখা যাবে। এই যা তফাৎ, আদারওয়াইজ কোনো তফাৎ নেই। যা সব কিছু আগের রুমে দেখেছেন ওইগুলো সেমই আছে সব। এই যে টিভি, ড্রেসিং টেবিল, সোফা, টি টেবিল। বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, এই যে এটা আমাদের বাথরুম। এভরিথিং ইজ অ্যাভেলেবেল, গিজারও আছে, সব কিছু আছে। দিস ইজ দ্য বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন সবই ঠিক আছে। ওই যেহেতু ওয়ার্ড্রপটা নেই, মেয়েদের জন্য একটু সমস্যাকর। মেয়েদের তো একটু ওয়ার্ড্রপ একটু মানে ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। সো বাকি ঠিক আছে, মানে ব্যাচেলার ছেলেরা এলে অতটা হয়তো ওয়ার্ড্রপের অভাবে অতটা এফেক্টেড হবে না, বাট মহিলারা তো এগুলো একটু প্রয়োজন, মানে প্রয়োজনের জিনিস মহিলাদের। সো ওয়ার্ড্রপটা থাকলে একদম 100 আউট অফ 100 আমি বলতাম। সো উই আর রেডি। সো আমরা এখন বেরোচ্ছি সাইট সিনের জন্য। তো আমাদের একটু দেরি হয়ে গেছে, বিকজ এসে রেডি ঠেডি হয়ে, দেখতেই পাচ্ছেন শাড়ি ঠাড়ি পরে রেডি হতে একটু তো টাইম লাগে, সকলেরই লেগেছে। সো এখন আমাদের অলরেডি লাঞ্চ টাইম অলমোস্ট হয়ে গেছে, বাট জানি না, দেখা যাক, ঠিক আছে। কারণ কালকে তো আমরা থাকছি এখানে, আজকে যেগুলো আমরা করতে পারবো না সেগুলো কালকে করবো, কোনো সমস্যা নেই। তো আমাদের আরও একটা দিন আছে, কালকে আমরা পরশু দিন এখান থেকে ব্যাক করবো। সো হাতে অনেকটাই সময় আছে। তো কারণ আমাদের মাঝখানে হোটেলে আসার একটা ব্যাপার আছে, তার কারণ আমরা লাঞ্চ অর্ডার করে দিয়ে আমরা যাচ্ছি, বেরোচ্ছি আর কি। এবার এখান থেকে হোটেল থেকে মানে হয়ে গেলে, রেডি হয়ে গেলে আমাদেরকে ফোন করা হবে। তো ওনারা জানালে আমরা আবার সেই বুঝে আমাদেরকে হোটেলে আসতে হবে, এসে লাঞ্চ করে আবার আমরা তারপরে বেরোবো। সো আপাতত দেখি বিফোর লাঞ্চ কটা কি স্পট, এখানে যদিও খুব একটা দূরে দূরে বিশেষ কিছু নেই, কাছাকাছির মধ্যেই। এবং টাইম টেকিং বলতেও এরকম কোনো স্পট নেই যে বিশাল অনেকটা সময় জুড়ে দেখার ব্যাপার বা কিছু ওরকম নেই। সো দেখা যাক। ওকে, দেখা হচ্ছে তো আমাদের ফার্স্ট সাইট সিন পয়েন্টে গিয়ে। ওকে, সো দিস ইজ আওয়ার ফার্স্ট পয়েন্ট। এটা হচ্ছে একটা মন্দির, কুলেশ্বরী কালী মন্দির। এই মন্দিরটির বয়স হচ্ছে 400 বছর এবং মানে ছোট প্রিমিসেস, খুব একটা মানে বড় জায়গা নয়। এখানে পার্কিং টার্কিংয়েরও জায়গা আছে। মন্দিরটা ছোট কিন্তু বেশ নিরিবিলি পরিবেশটা। তবে এখানে শুধু মন্দির বলে নয়, টাকিতে এসে মানে মোটামুটি সব জায়গাতেই খুব নিরিবিলি পরিবেশ, খুব একটা কোলাহল। আসলে আমরা তো কলকাতার, আমরা তো কোলাহল দেখেই অভ্যস্ত। তো কলকাতা শহরে যেই কোলাহল সেখানে মানে সেই কিন্তু এখানে একদমই নেই আর কি। ও এই এটা তো আমি দেখিনি, এখনো হয় পাঠাবলি। এই যে মন্দিরের শুরুতেই বলি দেওয়ার জায়গা এখনো হয়। এখানকার লোকেরা, এখানকার বাসিন্দারা বলছে যে এখনো নাকি এখানে পাঠাবলি হয়। তো এই যে মন্দিরটা, এটা কি জোড়া শিব মন্দির? আচ্ছা, তাহলে তো মন্দিরে আজকে নিশ্চয়ই ভিড় খুব। আমাদের নেক্সট স্পট হচ্ছে একটি দুর্গা মন্দির, এবং দেখুন এটি একটি দালান দুর্গা মন্দির প্যাটার্নে আর কি করা, দালান বাড়ি টাইপের যেরকম হয়, সামনে বড় উঠোন। এবং এই মন্দিরটি কিন্তু 400 বছর পুরনো মন্দির। এখানে কিন্তু এখনো দুর্গা পুজো হয়। এটি হচ্ছে গ্রামের সব থেকে পুরনো দুর্গা মন্দির।
এটা হচ্ছে শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, মানে আর্মি অফিসার, হেড আর্মি অফিসার। আমি এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না, কারণ তখন আমি জন্মাইনি। যতটুকু শোনা ততটুকুই বলছি। ওনার বাড়ি মানে শঙ্কর রায়চৌধুরীর আদি বাড়ি। সো জায়গাটাতে প্রচণ্ড কাদা, তো একটু সামলে সামলে যেতে হবে আর কি। কিন্তু পরিবেশটা মানে মারাত্মক, দারুণ, মানে এরকম গ্রাম্য পরিবেশ। আর আমরা কলকাতার মানুষ যারা মানে এরকম পরিবেশের থেকে ক্রোশ ক্রোশ মাইল দূরে, তাদের মানে হঠাৎ করে এরকম পরিবেশে আসলে যে কি মারাত্মক সুন্দর লাগে, যেটা আমার এই মুহূর্তে লাগছে। মানে আমি জানি না আপনাদের মানে কাদের কাদের এরকম গ্রামের পরিবেশ, গ্রামের রাস্তাঘাট এসব পছন্দ। যাদের পছন্দ নয় তাদের ভালো লাগবে না টাকি খুব একটা, কিন্তু আমার তো ভীষণ ভাল লাগছে। আমার বেশি ভাল লাগছে মানে পরিবেশটার জন্য, এখানকার যা এনভায়রনমেন্ট, লোকজনের লাইফস্টাইল, আশেপাশের মানে নেচারের জন্য আমার ভাল লাগছে বেশি। এখানেও ঠাকুর বানানো হচ্ছে। এটা হচ্ছে এই যে ওনারই বাড়ির ঠাকুর দালান আর কি। এখনো এখানে ঠাকুর বানানো হয়। এখানে এখনো পুজো হয় দাদা? আচ্ছা আচ্ছা। এই যে এই বাড়িটা হচ্ছে যেখানে গয়নার বাক্স সিনেমাটি শ্যুট হয়েছিল, মানে এই বাড়িটাতে শ্যুট হয়েছিল আর কি। সে খুবই মানে ভগ্নাংশ বেঁচে আছে আর কি, খুবই করুণ অবস্থা, কিন্তু ওই স্মৃতি হিসাবে এখানে গয়নার বাক্স শ্যুট হয়েছিল। যারা আপনারা বাংলা সিনেমা নিয়ে অবগত, যারা বাংলা সিনেমা দেখেন, তারা নিশ্চয়ই বিসর্জন নামক এই সিনেমাটার সাথেও পরিচিত। যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন যে বিসর্জন বলে যেই সিনেমাটা, সেটার কিন্তু এই বাড়িতেই শুটিং হয়েছিল, মানে এখানেই শুটিং হয়েছিল। আর যারা এখনও এই বিষয়ে কিছু জানেন না, তারা আগামী দিনে প্লিজ একবার সিনেমাটা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আমি তখন মেনশন করিনি, কিন্তু আমরা যেই হোটেলে উঠেছিলাম টাকিতে, সেই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, এভরি ডিটেলস আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চেক করে নিতে পারেন। আমাদের নেক্সট স্পট হচ্ছে গোলপাতা জঙ্গল। আচ্ছা, টাকিতে কিন্তু এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্পট। টাকিতে অনেকে এই গোলপাতা জঙ্গল দেখবে বলেই শুধুমাত্র আসে, কারণ এখান থেকে প্রথম কথা জঙ্গলের একটা সৌন্দর্য পাওয়া যায়, দ্বিতীয়ত বাংলাদেশ মানে দুটো দেশ, নদীর এপার আর ওপার, এই মানে দেশ দুটো প্রান্ত কিন্তু ভীষণ কাছ থেকে দেখার আপনারা এই জঙ্গলের ভিতর থেকে সুযোগ পাবেন। জঙ্গলের ভিতরে ঢুকতে গেলে কিন্তু কিছু প্রসিডিওর আছে, যেহেতু বর্ডার এরিয়া, অবভিয়াসলি কিছু প্রসিডিওর আপনাদের মানে মানতে হবে। আর যেটার জন্য কিন্তু আপনাদের প্রতিজনের আইডি প্রুফ ক্যারি করা কিন্তু ম্যান্ডেটরি। এখানে যদি আপনারা আইডি প্রুফ ছাড়া আসেন, তাহলে কিন্তু আপনাদের ঢুকতে অ্যালাউ করা হবে না। আপনারা দেখলেন যে আমাদেরও এন্ট্রিতে একটুখানি মানে দাঁড়াতে হয়েছিল, আমাদের আইডি চেক করা এবং আইডি নেওয়া হয়েছিল। তো এটা ওদের প্রসিডিওর, তো এটা কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন, আইডি প্রুফ নিয়ে আসা কিন্তু ম্যান্ডেটরি। তো এরকমই দেখুন ওভারব্রিজ টাইপেরই পুরো জঙ্গল, কারণ মাটিতে হেঁটে আপনারা ঘুরতে পারবেন না, আপনাদের এরকম ওপরের পাত দিয়ে গিয়ে এই দেখুন আপনারা যে শেষ প্রান্তে এসে পৌঁছাবেন, সেটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার, নদী পথের বর্ডার, এবং ওই মানে নদীটির ওই পাটটা হচ্ছে বাংলাদেশ। আর দেখুন এটা হচ্ছে মানে এন্টায়ার ফরেস্টটা কতটা ঘন ফরেস্ট, এবং এটা কিন্তু সবটাই আমরা ব্রিজের উপর দিয়ে দেখছি, মানে নিচে নামার কিন্তু কোনো নিয়ম নেই, কোনো রাস্তাও নেই, সবটাই কিন্তু মানে ব্রিজের উপর দিয়ে দেখতে হবে। তো নেক্সট স্পট হচ্ছে আমাদের টাকি মালদ্বীপ রিসর্ট। এবার আপনারা যারা অনেক দিন আগে এসেছেন, 2-4 বছর আগে বা একটু বেশি বছর আগেই এসেছেন, তারা হয়তো ভাবতে পারেন যে কই আমরা তো গেছিলাম, আমরা তো এরকম কোনো জায়গা দেখিনি। না, আপনারা দেখবেন না, কারণ এটি রিসেন্টলি বানানো হয়েছে,
রিসর্ট, মানে অবভিয়াসলি এখানে রুম রেন্ট, রুম ভাড়া সব কিছুই অ্যাভেলেবেল। সেই সব ডিটেলস আমি এই রিসর্টেরও সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, রুম ভাড়া করতে গেলে কি প্রসিডিওর। আর তাছাড়া আপনারা কিন্তু যে কোনো অনলাইন মানে মেক মাই ট্রিপ বা অন্যান্য অনলাইন হোটেল বুকিং সাইটে কিন্তু এই রিসর্টকে পেয়েই যাবেন। তো দেখুন, এটা কিন্তু শুধু থাকার রিসর্ট নয়, এটা দেখুন এন্টায়ার প্রিমিসেসটা কতটা সুন্দর। আর আমার যা ধারণা যে এখানে কিন্তু বাচ্চাদের আসতে সব থেকে বেশি ভালো লাগবে, কারণ প্রথমেই দেখলেন একটা চিলড্রেন্স পার্ক, এখানে চিলড্রেন্স পার্ক, লেক, বোটিং সব কিছু কিন্তু অ্যাভেলেবেল। এখানে কিন্তু মানে শুধু যে থাকা তা নয়, এখানে কিন্তু আপনারা অনেক রকমভাবেই সময় কাটাতে পারবেন। এন্টায়ার এরিয়াটা দেখুন কতটা বড়, লেকটা তো একদম কাচের মতো পরিষ্কার, বোঝাই যাচ্ছে যে খুবই সুন্দরভাবে প্ল্যান করে তৈরি করা এবং খুব সুন্দরভাবে মেনটেনও করা। আর আমি সাজেস্ট করব যে আপনারা এখানে আসলে মানে যদি এখানে না থাকেন, থাকলে তো আপনারা সবটাই দেখতে পাবেন, আর যদি এখানে না থাকেন ঘুরতে আসলে আপনারা চেষ্টা করবেন এই পয়েন্টটাকে সন্ধেবেলার দিকে রাখা। তার কারণ যে লাইটিংটা, মানে তাহলে আপনারা লাইটিংয়ের মধ্যেই জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আমরা যখন গেছিলাম আনফর্চুনেটলি আমরা তো দিনের আলো থাকতে থাকতেই গেছিলাম, সো আমাদের তখন লাইটিং দেখার সুযোগ হয়নি। তো কিন্তু আমি সাজেস্ট করব যে যদি আপনারা সন্ধেবেলা আসেন, লাইটিংয়ের সৌন্দর্যটা কিন্তু আপনাদের উপভোগ করতে বেশ লাগবে। তো বোটিং তো এখানে আমরা করবই, কিন্তু তার আগে আমরা পুরো জায়গাটা খুব ভালো করে একটু উপভোগ করে নেব। তো আমাদের এটাই লাস্ট পয়েন্ট আজকের, এরপরে আর আমরা কোথাও যাব না, কারণ আমরা আরও একদিন টাকিতে থাকবো। সো বাকি যা যা পয়েন্ট আছে সেগুলো নিয়ে চলে আসবো আমাদের পরের দিনের ভ্লগ, মানে দ্বিতীয় দিনের টাকি ভ্রমণের ভ্লগ নিয়ে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, আমরা কিন্তু আলটিমেটলি মাঝখানে গিয়ে আর হোটেলে লাঞ্চ করতে পারিনি, ঘুরতে ঘুরতেই আমাদের সময় চলে গেছে এবং আমরা একেবারে আমাদের সেদিনকার মতো ঘোরা শেষ করে গিয়ে হোটেলে ফিরে লাঞ্চ করব। সো চলে আসবো আবার নেক্সট ভ্লগ নিয়ে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।